অঢেল টাকার ক্ষমতার জোরে নাঈম খান শেষ পর্যন্ত নির্ভানকে জামিন করিয়ে আনলেন। জেলখানার পেছনের দরজা দিয়ে নির্ভানকে কালো স্যুট আর মুখে মাস্ক পরিয়ে বের করা হলো। অনেকটা সিনেমার অপরাধীদের মতো ওকে গাড়িতে তোলা হলো, যেন কাকপক্ষীয় টের না পায় যে শহরের কুখ্যাত আসামি এখন মুক্ত। গাড়িটা শহর ছাড়িয়ে অনেকটা দূরে নির্জন এক পাহাড়ের পাদদেশে এসে থামল। চারপাশটা একদম শুনশান। পাহাড়ের একদম শেষ মাথায় দাঁড়িয়ে নাঈম খান ধীর পায়ে নির্ভানের দিকে এগিয়ে এলেন। বাতাসে শো শো শব্দের মাঝে তিনি গম্ভীর গলায় বললেন, তোকে আজই লন্ডনের ফ্লাইটে উঠতে হবে নির্ভান। তোর জামিনের খবর চাউর হলে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাবে। কিছুদিন তোকে দেশের বাইরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমি সময় বুঝে তোকে সিগন্যাল দেব। বর্তমানে সোহান চৌধুরীরা তাদের গ্রামের বাড়িতে আস্তানা গেড়েছে, তুই ফিরবি ঠিক সময় মতো। নির্বাণ ভুরুকুসকে বাবার দিকে তাকালো, ওর চোখে হাজার প্রশ্ন। সে অধৈর্য হয়ে বলল, লন্ডন যাব বুঝলাম, কিন্তু বাবা তোমার আসল প্ল্যানটা কি? জাস্ট কাজের কথাটা বলো। নাঈম খান নির্বাণের কাঁধে শক্ত করে হাত রাখলেন। তার চোখের মণি দুটো প্রতিহিংসায় চিকচিক করে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমি চাই সোহান চৌধুরীর ধানক্ষেত গোড়া থেকে কেটে দিতে। নির্বাণ আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, মানে? ধানক্ষেত কাটবে মানে? এসব কি বলছো বাবা? নাঈম খান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, সহজ হিসাব। আমাদের ঘরে যখন চাল ডাল থাকে না আর পকেটে টাকার অভাবে সেটা আনতে পারি না, তখন আমরা অভাবটা হাড় কাঁপানোভাবে টের পাই। তেমনি সোহান চৌধুরীর ধান ক্ষেত আছে। আমি চাই ওটা এমনভাবে ধ্বংস করতে যাতে ওরা ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। ওরা অভাব আর হাহাকার ফিল করতে পারে। নির্বাণ অবিশ্বাসের সুরে বলল, হোয়াট? ধান ক্ষেত ধ্বংস করবে? বাবা তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? নাঈম খান শান্ত কিন্তু হিমশীতল গলায় বললেন, একদম না। পুরো ছকটা আগে শোন, তারপর বলিস আমি পাগল না জিনিয়াস। নির্বাণ কৌতূহলী হয়ে বলল, আচ্ছা বলো। নাঈম খান নির্বাণের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত গোপনে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সবটা খুলে বললেন। পুরো নকশাটা শোনার পর নির্বাণের চেহারাটাই বদলে গেল। ওর ঠোঁটের কোণে এক পৈশাচিক আর দ্রুত হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে বাবার দিকে তাকিয়ে বলল, ওয়াও বাবা, মানতে হচ্ছে তুমি আস্ত একটা জিনিয়াস। আমার মাথায় তো এই আইডিয়াটা আসেইনি। আগে জানলে তো এটা আমি অনেক আগেই সাকসেসফুল করে ফেলতাম। নাঈম খান পকেট থেকে একটা খাম বের করে বললেন, তাড়াহুড়ো করলেই সব মাটি। কাজটা করতে হবে একদম নিখুঁতভাবে। এই নে তোর পাসপোর্ট আর ভিসা। তুই আজই লন্ডন রওনা হ। সময় হলে আমি তোকে ডেকে নেব। নির্বাণের আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে অট্টহাসি দিয়ে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, জাস্ট ওয়েট করো। তোর সাজানো সংসারের সব সুখ ধুলোয় মিশিয়ে দিতে আমি খুব শীঘ্রই আসছি। সকাল করে বিকেল নামলো। আকাশ জুড়ে এখন সিঁদুরে মেঘের মেলা আর গুধূলির আলতো বাতাস বইতে শুরু করেছে। রোদের তপ্ত সোনা গলে গিয়ে চারদিকে এক মায়াবী হলুদ আভা ছড়িয়ে পড়েছে। আজ সারাদিন হৃদি একটাবারের জন্য শুভ্রের সাথে কথা বলেনি। শুভ্র বেচারা কিছু একটা বলতে গেলেই ওর মুখ বাঁকিয়ে আর চোখ কপাল তুলে এমনভাবে ভেংসি কেটে সরে গেছে যে শুভ্র আর এগোতে সাহস পায়নি। ও যতটা সম্ভব শুভ্রের ছায়াও মারিয়ে চলেনি আজ। ছাদের কোণে অযত্নে পড়ে থাকা পুরনো আর মরিচা ধরা দোলনাটায় বসে হৃদি মগ্ন হয়ে উপন্যাস পড়ছে। বিকেলের পাগল হাওয়া ওর অবাধ্য এলোমেলো চুলগুলো গালে মুখে উড়িয়ে এনে ফেলছে। ও বিরক্ত হয়ে বারবার তা কানের পেছনে গুজে দিচ্ছে। হৃদি সবসময় উপন্যাস পড়ে না। ওর যখন মন ভীষণ খারাপ থাকে আর বুকের ভেতরটা হু হু করে ওঠে, ঠিক তখনই ও শব্দের মায়াজালে নিজেকে হারিয়ে ফেলতে চায়।
আজ ও পরম মনোযোগ দিয়ে হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া উপন্যাসের পাতায় ডুব দিয়েছে। এদিকে শুভ্রের অবস্থা একদম কেরোসিন। সারাদিন হৃদি ওকে এভাবে পাত্তা না দিয়ে ইগনোর করছে, এটা ও কিছুতেই হজম করতে পারছে না। পিত্তি জ্বলে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে হৃদির ওই মায়াবী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাহস কত ওর! শুভ্র চৌধুরীকে ইগনোর করার দুঃসাহস দেখায়, কিন্তু বুকের ভেতর অবাধ্য মনটাও শান্তিতে নেই। হৃদির সাথে কথা বলার জন্য ও ভেতর থেকে ছটফট করছে। শুভ্র বাঘের মতো খাঁচাবন্দি হয়ে ঘরের ভেতর অস্থির পায়ে পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তে রিফাত গলা ছেড়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকল। 30-এ দিছি পা, আর কবে বিয়ে করবাম, লেট করলে হবে দেরি, কবে ইষ্টু পুলু করলাম, ঘুম আসে না ভালো লাগে না বেকায়দায় বাইলাম, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান। লাইনের রেশটুকু টেনে ঘরে ঢুকতেই শুভ্রকে ওভাবে পাগলের মতো পায়চারি করতে দেখে রিফাত চোখ টিপে শয়তানি সুরে বলল, কিরে শালা, জ্বালা উঠছে নাকি যে এইভাবে রুমে পায়চারি করছিস? শুভ্র রক্তচক্ষু নিয়ে তাকে গর্জে উঠল, মজা করবি না একদম বলে দিচ্ছি, একটা থাপ্পড় দিয়ে দাঁতের সব পাটি ফেলে দেব। রিফাত একদম ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, হ, ওইটাই তো পারবা তুমি চান্দু, আর কি ছাই পারো তুমি। শুভ্র দাঁতে দাঁত চেপে গালি দিয়ে উঠল, তোর বালের ছাই পারি আমি, বেশি কথা বলবি না। রিফাতও পাল্টা গালি দিতেই শুরু হলো দুজনের তুমুল মারামারি আর ধস্তাধস্তি। শুভ্র দুমদাম কয়েকটা কিল ঘষিয়ে বসিয়ে দিল রিফাতের পিঠে। রিফাত ব্যথায় কুকিয়ে উঠে গালি দিয়ে উঠল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দেখ শালা, মুড একদম ভালো নেই আমার, তোকে বলছি সামনে থেকে সরে যা। রিফাত ব্যঙ্গ করে বলল, কি হয়েছে সোনা তোমার? শুভ্র টেবিলে রাখা একটা ধারালো ফল কাটার ছুরি হাতে তুলে নিয়ে হিংস্র গলায় বলল, সামনে থেকে যা বলছি, না হলে তোর এমন জায়গায় নজর দেব যে পরে তোর বউ ভবিষ্যতের অন্ধকার দেখে আমার নামে মামলা ঠুকবে যে কেন আমি সব শেষ করে দিলাম। রিফাত হাবলার মতো চোখ গোল গোল করে বলল, ভবিষ্যৎ অন্ধকার দেখবি কেন রে? শুভ্র টেবিল থেকে ছুরিটা উঁচিয়ে রিফাতের দিকে এগোতে এগোতে পৈশাচিক গলায় বলল, কারণ তোর তো আর তখন কিছুই থাকবে না রে, আমি সব কেটে উড়িয়ে দেব, হা হা হা। রিফাত এবার সত্যি ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে আর্তনাদ করে উঠল, দেখ শুভ্র, এত বড় সর্বনাশ করিস না, আরে জীবনও কোনোদিন মামা হতে পারবি না তুই। শুভ্র ঠোঁটের কোণে এক পৈশাচিক শয়তানি হাসি ঝুলিয়ে ধীরে ধীরে রিফাতের দিকে এগোতে থাকল। রিফাত আতঙ্কে বিছানায় সেটে গেছে। শুভ্র যখনই ছুরিটা রিফাতের আসল জায়গায় লক্ষ্য করে মারতে যাবে, ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে কেউ চিৎকার করে উঠল, আ! শুভ্র আর রিফাত দুজনেই প্রচণ্ড অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখল মিহি দাঁড়িয়ে আছে। ও ভয়ে দুই হাত দিয়ে নিজের চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। পরিস্থিতি বেগতিক দেখে শুভ্র সাথে সাথে হাতের ছুরিটা ছুঁড়ে ফেলে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে মিহির দিকে তাকিয়ে থাকলো। গম্ভীর গলায় বলল, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় সেটা কি জানিস না? মাথায় কি একদম ম্যানার্স নেই তোর? মিহি সাবধানে চোখ দুটো খুলে কয়েকবার পলক ফেলল, তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইয়া রিফাত ভাইয়াকে তুর্য ভাইয়া ডাকছে, তাই রুমের দরজা খোলা দেখে সরাসরি ভেতরে চলে এসেছি। রিফাত এতক্ষণে ধরে প্রাণ ফিরে পেল। সে মিহির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, তোমার হায়াত যেন অনেক বেশি হয় মিহি, একদম ঠিক সময় এসেছো তুমি, না হলে এই শালা এতক্ষণে তোমার ভবিষ্যৎ কাটতে শুরু করেছিল। রিফাতের কথার গ্রু মানে মিহি বা শুভ্র কেউ না বুঝতে পেরে ওর দিকে অদ্ভুতভাবে ভুরু কুঁচকে তাকালো। রিফাত নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে হেসে সামাল দিয়ে বলল, আরে আমি তো জাস্ট মজা করছি। শুভ্র বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, ইডিয়েট একটা। বলে শুভ্র হনহন করে রুম থেকে বের হয়ে গেল।
রিফাত লম্বা একটা শ্বাস ফেলে মিহির দিকে তাকে রহস্যময় হাসল। সে বলল, ধন্যবাদ তোমাকে আমার বউয়ের ভবিষ্যৎটা বাঁচানোর জন্য। মিহি এবার কথাটার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জা পেল। ও আমতা আমতা করে বলল, স্থি ভাইয়া, কি বলেন এসব? রিফাত মুচকি হেসে বলল, শোনো, সত্যি কথা বলতে লজ্জা পেতে নেই, তাই সত্যিটাই বললাম। কে বলতে পারে এই ভবিষ্যৎ হয়তো তোমারও হয়ে যেতে পারে। মিহি কানে হাত দিয়ে তওবা করার ভঙ্গিতে বলল, নাউজুবিল্লাহ, আপনি থাকেন তো আপনার এসব আজে বাজে কথা নিয়ে। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে পা রাখল, কিন্তু সেখানে গিয়ে ওর মেজাজ একদম তুঙ্গে উঠল। দেখল ওর মহারানী কি সুন্দর আয়েশ করে দোলনায় বসে বই পড়ছে। শুভ্র বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের ভেতরের আগুন শান্ত করার একটা ব্যর্থ চেষ্টা করল। তারপর খুব ধীর পায়ে নিঃশব্দে হৃদির একদম সামনে গিয়ে এক বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে রইল। হৃদি তখন এক মনে বিড়বিড় করে পড়ছে, ও যে উপন্যাসের পাতায় এতটাই ডুবে আছে যে সামনে জমের মতো কেউ দাঁড়িয়ে আছে সেটা টের পাওয়ারও কোনো হুঁশ নেই। হঠাৎ হৃদির মনে হলো তার সামনে কেউ এক পাহাড় সমান স্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে। ও চমকে চোখ তুলে শুভ্রকে ওভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত থেকে ঠাস করে বইটা মাটিতে পড়ে গেল। হৃদি তড়িঘড়ি করে উপুর হয়ে বইটা তুলতে গেলে শুভ্র বাজের মতো ছো মেরে সেটা আগে তুলে নিল। এক পলক বইটার প্রচ্ছেদে চোখ বুলিয়ে ও হৃদির দিকে তাকে হিমশীতল গলায় বলল, তাহলে আমার সাথে কথা না বলে এই উপন্যাস পড়া হচ্ছে আপনার? হৃদি কোনো পাল্টা জবাব দিল না। ও মুখে একরাশ তাচ্ছিল্য নিয়ে শুভ্রের হাত থেকে বইটা নিতে গেল। শুভ্র সাথে সাথে বইটা দূরে সরিয়ে দিয়ে হৃদির একটা হাত খপ করে ধরে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? কথা কেন বলছিস না? মুখে কি তিতা বিষ লেগেছে? হৃদি তবুও নির্বিকার। ও শুধু শুভ্রের লোহার মতো শক্ত আঙুলের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগল। হৃদির এই নীরব অবাধ্যতা শুভ্রের মাথার রগ যেন ছিঁড়ে ফেলছে। ও মুহূর্তে হৃদিকে টেনে নিয়ে গিয়ে ছাদের রেলিং আর দেয়ালের সাথে সজোরে চেপে ধরল। ওর চোখের কোণে চোখ রেখে পৈশাচিক গলায় ফিসফিসে বলল, হৃদি, আমাকে খেপিয়ে দিস না, ফল কিন্তু একদম বিষাক্ত হবে। হৃদিবা সত্যি জেদ চেপে গেল। লোকটা নিজেকে ভাবে কি, ভালোবাসে বলেই কি যা খুশি তাই করবে? ও চিৎকার করে বলে উঠল, আপনার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করে না। আমি কথা বলবো না আপনার সাথে। আপনি আমার থেকে যোজন যোজন দূরে থাকবেন, একদম কাছে আসবেন না আর ছোবেন না আমায়। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এক বিভৎস রূপ ধারণ করল। ও কর্কশ গলায় গর্জে উঠল, কি বললি তুই? আবার বল, কুইক, আবার বল। হৃদয় বিন্দুমাত্র দম না নিয়ে বুক ফুলিয়ে জেদি গলে আবার বলল, আপনার সাথে কথা বলবো না আমি, বলবো না, আর আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, একদম ছোবেন না আমায়। শুভ্র এক মুহূর্ত থমকে গিয়ে এক পাশবিক হাসি দিল। ও পৈশাচিক গলায় বলল, তোর থেকে আমি দূরে থাকবো, তোকে ছোবো না আমি, এটাই বলতে চাইছিস তুই? হৃদয় জেদি গলায় উত্তর দিল, হ্যাঁ। শুভ্রের চোখে তখন অদ্ভুত নেশা। ও হিংস্র গলায় বলল, ওকে ঠিক আছে, ছোবো না, এই দেখ আমি তোকে ছোবো না। কথাটা শেষ হতে না হতেই হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র হিতেহিত জ্ঞান হারিয়ে হৃদির ঠোঁট জোড়া নিজের করাল গ্রাসে বন্দি করে নিল। ও ভুলেই গেল যে তারা এখন দিনের আলোয় খোলা ছাদে দাঁড়িয়ে আছে। ও কোনো আদর বা সোহাগ নয়, বরং কামড়ে দিয়ে নিজের জমানো সব রাগ মেটাচ্ছে। শুভ্রের মস্তিষ্ক কাজ না করলেও হৃদির হুঁশ ঠিক আছে। ও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে এই পাশবিকতা থেকে মুক্ত করতে। শুভ্র এত জোরে আক্রমণ করেছে যে হৃদির চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ও যত নড়ছে শুভ্র ততই হিংস্রভাবে ঠোঁটে আক্রমণ করছে। হৃদির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারিয়ে ফেলবে। শুভ্রের তখন কোনো হুঁশ নেই। ঠিক তখনই ছাদের দরজার ওপাশ থেকে এক
গগন বিদারী চিৎকার শোনা গেল, শুভ্র! কারো চিৎকারে শুভ্রের যেন ঘোর কাটল। ও এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। ওর বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। হৃদিও দেয়ালে পিঠ থেকে ধপ করে মেঝেতে বসে পড়ল। ওর ঠোঁট ফেটে রক্ত শুয়ে পড়ছে, আর দু চোখ বেয়ে অবিরল ধারায় জল নামছে। শুভ্র ছাদের দরজার দিকে তাকাতেই দেখল সাহেরা চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার ফর্সা মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। সারা চৌধুরীকে দেখে হৃদি ভয়ে নীল হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সাহেরা চৌধুরী বড় বড় পা ফেলে এগিয়ে এলেন। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই বাতাসের বেগে ওনার হাতটা উঠল, আর ঠাস করে একটা প্রচণ্ড চর পড়ল শুভ্রের গালে। চরের শব্দে ছাদের স্তব্ধতা যেন খান খান হয়ে গেল। সাহেরা চৌধুরী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বললেন, ছি! তুই আমার ছেলে, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। একবার লজ্জা করল না তোর এমন নোংরামি করতে? শুভ্র নিজের জ্বলে যাওয়া গালটা এক হাত দিয়ে চেপে ধরা গলায় বলল, আম্মু তুমি শান্ত হও, আমি তোমাকে সব বলছি। সাহেরা চৌধুরী এবার যেন আরো বেশি জ্বলে উঠলেন। ওনার সারা শরীর থরথর করে কাঁপছে। উনি গর্জে উঠে বললেন, কি শুনবো আমি? সব তো নিজের চোখে দেখলাম। কতটা পাপ করলে নিজের পেটের ছেলে এমন জঘন্য কাজ করতে দেখতে হয়? তুই এমন জানোয়ার হতে পারিস, সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে। শুভ্র মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ও বিড়বিড় করে বলতে চাইল, আম্মু তুমি যা দেখেছ তা মিথ্যে নয়, কিন্তু হৃদি আমার সাহেরা চৌধুরী ওর কথা শেষ করতে না দিয়ে এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কি হৃদি, কি তোর বল, থামলি কেন? শুভ্র এবার এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো বসে আছে। ওর চোখের জল সমানে ঝরছে। শুভ্র বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে সাহেরা চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকে গম্ভীর গলায় বলল, আম্মু, হৃদি আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনার সাথে সাথে সাহেরা চৌধুরীর মাথায় যেন আস্তে একটা পাহাড় ভেঙে পড়ল। তার পায়ের তলার মাটি সরে যাওয়ার দশা। তিনি বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠলেন, কি? শুভ্র দ্রুত এগিয়ে গিয়ে ওর মায়ের দুই কাঁধ শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করে বলল, আম্মু তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, প্লিজ আম্মু একটু রিল্যাক্স হও, শান্ত হও। সাহেরা চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি শুভ্রর হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, কি বললি তুই? হৃদি তোর বিবাহিত স্ত্রী? আমার সাথে কি তুই ইয়ার্কি করছিস শুভ্র? শুভ্র চোয়াল শক্ত করে দরাজ গলায় বলল, না আম্মু, আমি একদম মজা করছি না। তোমার কি মনে হয় তোমার ছেলে এমন সিরিয়াস বিষয়ে মজা করার মতো ছেলে? হৃদি সত্যি আমার বিয়ে করা স্ত্রী। কথাটা শোনার সাথে সাথেই সাহেরা চৌধুরীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। তিনি সহ্য করতে না পেরে সোজা জ্ঞান হারালেন। শুভ্র চট করে ওনাকে ধরে ফেলল, না হলে উনি সিমেন্টের মেঝেতে আছাড় খেতেন। মুহূর্তেই শুভ্রর ভেতরের শান্ত ভাবটা উবে গিয়ে সেখানে চণ্ডাল রাগ ভর করল। ও রক্তচক্ষু নিয়ে হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, সব তোর জন্য হয়েছে। খুব তেজ না তোর? এই বালের তেজ কমানোর সব কৌশলে এই সাইফার শুভ্র চৌধুরীর খুব ভালো করে জানা আছে, দেখে নিব তোকে আমি। ডাক্তার এসে সাহেরা চৌধুরীকে ভালো করে পরীক্ষা করলেন। স্টেথোস্কোপটা সরিয়ে নিয়ে গম্ভীর মুখে জানালেন যে অতিরিক্ত মানসিক চাপের ফলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সাহেরা চৌধুরীর শয্যা পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। শুভ্র শুধু নেই সেখানে। শুভ্র তখন বাড়ির পেছনের পুকুর পাড়ে অস্থির পায়ে পায়চারি করছে। মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও আজ ওর নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হচ্ছে। রাগের চোটে শুভ্র পুকুর পাড়ের একটা পুরনো গাছের ছাল খামছে ধরল। ওর কপালের রগগুলো রাগে দপদপ করে ফুলে উঠেছে। হৃদির ওপর ওর রাগটা এখন চরমে। কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না। বারবার ওর হাতের মুঠি শক্ত হয়ে আসছে, আবার শিথিল হচ্ছে।
শুভ্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজে শাসন করলো। না না, কন্ট্রোল করতে থাকতে হবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল সাইফান শুভ্র চৌধুরী, আউট অফ কন্ট্রোল হওয়া চলবে না। বেশ কিছুক্ষণ পর শুভ্র হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে এসে বলল, ভাইয়া তুমি এখানে? আম্মুর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসো। কথাটা বলে শুভ্রা আবার ভেতরের দিকে দৌড় দিল। শুভ্র নিজের ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে ও ধীরে পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। হাঁটতে হাঁটতে ও সোজা সাহেরা চৌধুরীর ঘরে গিয়ে ঢুকলো। রিদি তখনও ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শুভ্রকে ঘরে ঢুকতে দেখে সাহেরা চৌধুরী ক্লান্ত চোখে সবার দিকে তাকালেন। তারপর ধরা গলায় বললেন, তোমরা সবাই এখন এই রুম থেকে যাও, আমি শুভ্রের সাথে একা কথা বলতে চাই। সাহেরা চৌধুরীর হুকুমে ঘরের সবাই একে একে বেরিয়ে গেল। রিদি ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন এক দৃষ্টে ওর দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই রিদি তড়িঘড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্রর সাথে সাথে একদম ছোট বাচ্চার মতো অপরাধী মুখে করুণ সুরে ডাক দিল, আম্মু। ছেলের ডাক শুনেই সাহেরা চৌধুরী ঝট করে মুখ ঘুরিয়ে নিলেন। শুভ্র পরিষ্কার বুঝতে পারল তার আম্মু ভীষণ অভিমান করেছে। অধীর পায়ে এগিয়ে এসে সাহেরা চৌধুরীর বিছানার পাশে বসল। মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মিনতির সুরে বলল, আম্মু শোনো না, তুমি তো কিছু না কিছু শুনেই শুধু শুধু আমার উপর রাগ করেছ। সাহেরা চৌধুরী এবার মুখ ফিরিয়ে ধরা গলায় বলল, কি শুনবো শুনি? যে ছেলে নিজের মাকে না জানিয়ে একা একা বিয়ে করে ফেলতে পারে সে আর যেই হোক আমার ছেলে হতে পারে না। যা তুই এখান থেকে, তুই আমার শুভ্র না। আমার শুভ্র তো আমাকে অনেক ভালোবাসে। শুভ্র এবার আলতো করে সাহেরা চৌধুরীর দুই গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো। তারপর খুব নরম স্বরে বলল, আম্মু আগে আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব, প্রমিস। সাহেরা চৌধুরী এবার স্থির দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে একে একে সব সত্যি সাহেরা চৌধুরীর সামনে মেলে ধরল। পুরো ঘটনা শুনে সাহেরা চৌধুরীর চোখ তো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বলিস কি, তার মানে রিদিকে নির্বাণ বিয়ে করতে চেয়েছিল? শুভ্র মাথা নিচু করে ধরা গলায় স্বীকার করলে, হ্যাঁ আম্মু, সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমি ওকে। শুভ্র কথা শেষ করার আগে সাহেরা চৌধুরী হাত নেড়ে বাধা দিয়ে বলে উঠলেন, তাই আমি ওকে হুট করে বিয়ে করে নিলাম, তাই তো? কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস তোর বাবা জানলে কি হবে? উনি আত্মীয়দের মধ্যে আত্মীয়তা করা একদমই পছন্দ করেন না। এই বিষয়টা জানাজানি হলে বাড়ির অবস্থা কি হবে সেটা কি এক মুহূর্তের জন্য তোর মাথায় এসেছে? শুভ্র দ্রুত তার মায়ের হাত দুটো নিজের শক্ত মুঠোয় পুরে নিল। এলোমেলো চোখে প্রবল আকুতি নিয়ে বলল, আম্মু আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব, জাস্ট আমাকে অল্প কিছু সময় দাও। সাহেরা চৌধুরী কপালে চিন্তার ভাঁজ ফেলে গোমরা মুখে বললেন, তবুও তোর বাবা জানলে তোর ফুপির সাথেও চরম রাগারাগি করবে। তুই তো তোর বাবার যে চিনিস, উনি একবার বিগড়ে গেলে আর কাউকে পরোয়া করেন না। শুভ্র এবার পরম মমতায় তার মায়ের হাতের তালুতে একটা উষ্ণ চুমু খেল। তারপর আত্মবিশ্বাসের সাথে মৃদু হেসে বলে, কিছু হবে না, সব ঠিক হবে, আর তোমার ছেলে বেঁচে থাকতে কোনো অন্যায় হতে দেবে না। তুমি শুধু তোমার শুভ্রের ওপর একটু বিশ্বাস রাখো। সাহেরা চৌধুরী ছেলের মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওনার দীর্ঘশ্বাসের সাথে যেন একটা চাপা কষ্ট বেরিয়ে এলো। তারপর একদম নিচু আর ভেজা গলা প্রশ্ন করলেন, ভালোবাসিস রিদিকে? শুভ্র দাঁতে দাঁত নখ কামড়াতে কামড়াতে বিরক্তি সুরে বলল, না, ওর মতো মেয়েকে ভালোবাসা যায় না, ভালোবাসি না আমি। সাহেরা চৌধুরী ছেলের কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ঝট করে শুভ্রের কানটা শক্ত করে মুচড়িয়ে ধরে হেসেই ফেললেন, হ্যাঁ, ভালোবাসা যায় না বলেই তো 7-5 না ভেবে হুট করে বিয়ে করে নিলি। আমি কি তোর মা হয়ে কিছু বুঝি না রে? কি বলিস তুই নিজেকে? কি ভাবিস তুই নিজেকে? শুভ্র ব্যথায় উ উ করে উঠল। তারপর সাথে সাথে দাঁড়িয়ে সাহেরা চৌধুরীর কাঁধ জড়িয়ে ধরে
আহ্লাদি গলায় বলল, এই জন্যই তো তুমি আমার পৃথিবীর বেস্ট আম্মু। কিছু বলতে হয় না, তার আগেই ছেলের মনের ভাব, সব ভাষা বুঝে যাও। সাহেরা চৌধুরীর ছেলের আদর দেখে মৃদু হেসে বললেন, হয়েছে, থাক, এত তেল মারতে হবে না। আগে এটা বল, তুই যে ওকে ভালোবাসিস সেটা কেউ জানে? শুভ্র একটু থমকে গিয়ে নিচু স্বরে বলল, না আম্মু, এখনো বলি নাই। সাহেরা চৌধুরী আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বলেন, বলিস কি, এখনো বলিস নাই? কিন্তু কেন? শুভ্র এবার বিছানার মায়ের পাশে বসে গোমড়া মুখে বলল, কারণ ও বড্ড বেশি লাফালাফি করে, যেটা আমার একদমই সহ্য হয় না। তার উপর যদি এখন ওকে আমার ভালোবাসার কথা বলি, ও তো মাথায় চড়ে আরও বেশি লাফালাফি শুরু করবে। সাহেরা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বোঝাতে লাগলেন, পাগল ছেলে, খুশিতে মানুষ তো একটু পাগল হবেই, তাই বলে কি মনের কথা এভাবে চেপে রাখা যায়? শোন, ভালোবাসা যদি বেশি প্রকাশ করাও ভালো না, আবার একদম প্রকাশ না করাও ভালো থাকাও যায় না। একতরফা ভালোবাসা না প্রকাশই সুন্দর লাগে, কিন্তু যখন দুজন দুজনকে ভালোবাসে তখন সেই ভালোবাসা গোপন রাখলে শুধু ভুল বোঝাবুঝি আর সমস্যার সৃষ্টি হয়। আর আমার যতটুকু ধারণা, হৃদয় তোকে ভালোবাসে, তাই দুজন যখন দুজনকে পছন্দ করিস তখন মনের কথাটা জানিয়ে দেওয়াটাই ঠিক। ভাবিস না আমি শুধু তোর মা, আমি একদিকে যেমন তোর মা, অন্যদিকে তোর সব থেকে বড় বন্ধু। তে বন্ধু হয়ে বলছি, হৃদিকে তোর মনের কথাটা আজই জানিয়ে দে। সাহেরা চৌধুরীর কথা শুনে শুভ্রর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ও সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবারও জাপটে ধরে মায়ের কাঁধ জড়িয়ে ধরল। গভীর মমতায় সাহেরা চৌধুরীর গালে একটা শব্দ করে চুমু খেয়ে উচ্ছ্বসিত গলায় বলল, আম্মু, তুমি এত ভালো কেন বলো তো? তুমি আসলেই পৃথিবীর সব থেকে সেরা আম্মু। আমি জানতাম আমার আম্মু সবসময় আমার পাশেই থাকবে। আই লাভ ইউ সো মাচ আম্মু। সাহেরা চৌধুরীর ছেলের কপালে হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা গলায় বললেন, আই লাভ ইউ টু মাই সান। এখন বল, আমি যা যা বললাম তা তুই করবি তো? শুভ্র একটু লাজুক হেসে সাহেরা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি বলছো আর আমি করব না? তা কি হয়? আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনের কথা জানাবো। আমাকে জাস্ট একটু সময় দাও, কথা দিচ্ছি সবটা জানিয়ে দেব। সাহেরা চৌধুরী ছেলের চিবুক সে অবিশ্বাসের সুরে খানিকটা টিটকারি দিয়ে বললেন, সত্যি তো, নাকি পরে আবার মত বদলে ফেলবি? শুভ্র সাথে সাথে নিজের কান ধরে বাচ্চার মতো মাথা নেড়ে তারপর বলল, একদম সত্যি, সত্যি সত্যি, 3 সত্যি। সাহেরা চৌধুরীর সাথে কথা বলে শুভ্র যখন রুম থেকে বের হলো, ওর ঠোঁটে তখন এক চিলতে মিষ্টি হাসি লেগে আছে। এ হাসিটা সচরাচর ওর মুখে দেখা যায় না, আর যখন দেখা যায় যে কোনো মেয়ের হৃৎস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য এই এক চিলতে হাসি যথেষ্ট। শুভ্রের মতো গম্ভীর আর রাগী খোলসের নিচে যে এক অদ্ভুত রোমান্টিক প্রেমিক লুকিয়ে আছে, সেটা ঈশান ছাড়া আর কেউ জানে না। শুভ্র পকেটে 2 হাত গুজে দিয়ে আনমনে শীষ বাজাতে বাজাতে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ওর গলার পুরুষালী সুরে গুনগুন করে গান মেতে উঠল। সারা রাত ভর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর, থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানাশোনা। এদিকে উঠোনে তখন এক এলাহি কাণ্ড। হৃদি, শুভ্রা, মিহি, পাখি, তুর্য, রিফাত আর ঈশান মিলে গোল হয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। হঠাৎ বারান্দা থেকে ভেসে আসা সেই ভরাট কণ্ঠের গান শুনে সবাই চমকে বারান্দার করিডোরের দিকে তাকালো। দেখলো শুভ্র আপন মনে গান গাইতে গাইতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুহূর্তে সবার চোখ কপালে উঠে গেল। পাখি মুখের পেয়ারাটা চিবোনো বন্ধ করে হা করে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, হে বাবা, শুভ্র ভাই গান গাইতেছে, আমি কি এটা স্বপ্নে দেখতেছি? মিহিও ঘোরের মধ্য থেকে বলল, আমিও মনে হয় তোর সাথে একই স্বপ্নে চলে এসেছি রে। ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও বিড়বিড় করে বলল, বস গান গাইছে? এটাও আমার আজ বিশ্বাস করতে হচ্ছে। এইটা আবার বসের কোন রূপ? হৃদিতে একদম পাথরের মতো দাঁড়িয়ে, জীবনে এই প্রথম ও শুভ্রকে এতটা খুশিতে ডগমগ হতে দেখছে।
কিন্তু এত খুশি হওয়ার কারণ কি? ও তো ভেতরে ওর আম্মুর সাথে কথা বলতে গেল। তাহলে হঠাৎ এমন কি হলো যে ও এভাবে গান ধরলো? কৌতূহল মেটাতে না পেরে সবাই পা টিপে টিপে শুভ্রের পিছু নিল। শুভ্র ততক্ষণে ছাদে উঠে এসেছে। চারিদিকে গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঝাপসা অন্ধকার নামতে শুরু করেছে। শুভ্র ছাদের এক কোণে থাকা একটা গোলাপ গাছের সামনে গিয়ে থামল। একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নাকে নিয়ে লম্বা করে ঘ্রাণ নিল ও। তারপর আকাশের দিকে মুখ তুলে দুই হাত পাখির ডানার মতো মেলে দিয়ে উচ্চ স্বরে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। ঠিক সেই মুহূর্তেই কারো কাশির শব্দে শুভ্রের গানের তরি মাঝ পথে থমকে গেল। ও ঝট করে ঘাড় ঘুরিয়ে দেখল ছাদের দরজায় এক পাল উঁকি ঝুঁকি দিচ্ছে। চোখের পলকে শুভ্রের সেই রোমান্টিক চেহারা উপে গিয়ে রাগী আর গম্ভীর রূপটা ফিরে এলো। শুভ্রের সেই রক্তচক্ষু দেখেই কারোর আর বুঝতে বাকি রইল না যে কপালে দুঃখ আছে। সবাই যে যেদিকে পারল সিঁড়ি দিয়ে দিল দৌড়। হৃদয় ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। হৃদির ক্ষেত্রেও ঠিক তাই হলো। ও তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে নিজের পায়ের সাথে পা লেগে ধপাস করে ছাদের উপর আছাড় খেল। কুনুইয়ে প্রচণ্ড চোট পেয়ে ও ব্যথায় কুকিয়ে উঠে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, আহ, কেয়ারলেস একটা। হৃদির কুনুইয়ের ব্যথাটা শুভ্রের কণ্ঠ শুনে যেন মুহূর্তে উবে গেল। ও চমকে মাথা তুলে তাকালো। ছাদের আবছা অন্ধকারে রেলিংয়ের ধারে দুই হাত পকেটে ঢুকিয়ে ঠোঁটে এক চিলতে সে চেনা বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওর নবাব সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রের সেই তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি হৃদির চোখের ওপর নিবদ্ধ। শুভ্রকে এভাবে শান্ত আর হাসি মুখে দেখতেই হৃদির মনের ভেতর অভিমানটা আরও চারা দিয়ে উঠল। একটু আগে শুভ্র ওর ওপর কতটা রাগ দেখালো, আর এখন যেন কিছুই হয়নি। হৃদি একটা তাচ্ছিলের হাসি দিয়ে গাল ফুলিয়ে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করতে পেছন থেকে শুভ্রের সেই ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, এটাই, এই শোন। হৃদি মনে মনে ঠিক করেছিল আর ওর কোনো কথায় কান দেবে না, কিন্তু ওই যে শুভ্রর কণ্ঠস্বর শুনলে ওর পা দুটো যেন আর নিজের বশে থাকে না। ও না চাইতো থমকে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন একই ভঙ্গিতে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত মায়া আর জেদ। শুভ্র এবার সোজা হৃদির চোখের মণি বরাবর তাকিয়ে খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, রাতে ছাদে আসিস। কথাটা শুনে হৃদির ভেতরটা একবার কেঁপে উঠল। এই তো কিছুক্ষণ আগে কি তুলকালাম হয়ে গেল, আর এখন ও রাতে ছাদে আসার কথা বলছে। হৃদির রাগটা এবার জেদের রূপ নিল। ও ভুরুক মুচকে গলাটা একটু শক্ত করে সোজাসুজি উত্তর দিল, পারবো না। এই বলে ও আবার হনহন করে হাঁটা শুরু করলো। ও আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। শুভ্রের এই মায়াবী চাহনি ওকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু শুভ্র তো হার মানার পাত্র নয়। ও হৃদির চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা আত্মবিশ্বাসী হাসি দিল। তারপরে একটু জোর গলায় বলল, আমি জানি তুই আসবি, কারণ আমি তোকে ডেকেছি, তোকে আসতেই হবে। আমিও দেখব তুই না আসে থাকতে পারিস কিনা। শুভ্রের এই দাপুটে কথা শুনে হৃদির রাগে গা জ্বলে উঠল। ও কি ওর হাতের পুতুল নাকি যে ডাকলেই যেতে হবে? হৃদি আর পেছন ফিরে তাকালো না। সিঁড়ি বেশি করে মুখ বাঁকিয়ে দ্রুত তাদের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নামতে নামতে ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজে শাসাতে লাগলো, যাব না আমি, মরে গেলেও যাব না। ও কি মনে করে নিজেকে? আমিও দেখবো আমি যাই কিনা। বাড়ির উঠোনে একলা দাঁড়িয়ে শুভ্রা
এক মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। সারাদিন হৈহুল্লোড় আর টুকটাক হাসাহাসিতে কাটলেও এই নিঝুম সন্ধ্যায় নিজের ভেতরটা কেমন জানি ফাঁকা লাগছে। খুব একা একা বোধ করছে ও। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, শুভ্রা। শুভ্রা ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে দেখল ঈশান দাঁড়িয়ে আছে। আজ সারাদিন ঈশানের সাথে ওর একটা কথাও হয়নি, অথচ অন্যদিন হলে ঈশানকেও জ্বালিয়ে মারত। আর আজ দুজনেই কেমন চুপচাপ। শুভ্রার এই অস্বাভাবিক শান্ত থাকাটা ঈশানেরও একদম পছন্দ হচ্ছে না। শুভ্রার নির্লিপ্ত গলায় বলল, কিছু বলবেন? ঈশান একটু এগিয়ে এসে নরম সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মন খারাপ? শুভ্রা আবার আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে নিল, উদাস গলায় বলল, না এমনি। ঈশান এবার সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন আমার সাথে একটা কথা বলনি। আচ্ছা, তুমি কি আমার ওপর কোনো কারণে রাগ করেছ? শুভ্রা ম্লান হেসে জবাব দিল, না রাগ করিনি। ঈশান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, রাগ না করলেই ভালো। শুভ্রা শুধু ছোট করে উত্তর দিল, ঈশান আর কথা বাড়াল না, এক বুক দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। শুভ্রা অনেকক্ষণ ওর চলে যাওয়ার পথের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। ঈশানের এই হঠাৎ চুপ হয়ে যাওয়াটা যেন শুভ্রার মনের মেঘটাকে আরো ঘন করে তুলল। মনটা কেন জানি আগের চেয়েও বেশি ভারী হয়ে এলো। চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া শব্দ মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। বাড়ির সবাই রাতের খাওয়া শেষ করে যার যার ঘরে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম নেই হৃদির চোখে। সে একা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওর অবাধ্য মনটা প্রতি সেকেন্ডে ওকে খোঁচা দিচ্ছে, একবার ছাদে যা, ও তোকে ডেকেছে। কিন্তু হৃদি জেদ ধরেছেও কিছুতেই যাবে না। বড় পাজি এই মনটা, থাকে নিজের শরীরে অথচ সারাক্ষণ চাতক পাখির মতো ধ্যানে থাকে অন্য একজনের। হৃদি নিজের নখ কামড়াতে কামড়াতে ভাবলো, না কিছুতেই যাব না। ও কি মনে করে নিজেকে? ডাকলেই যেতে হবে। হঠাৎ হৃদির কাঁধে কেউ আলতো করে হাত রাখলো। নিস্তব্ধতায় চমকে উঠে হৃদি পেছনে তাকে দেখল শুভ্রা দাঁড়িয়ে। শুভ্রার চোখেও ঘুমের লেশমাত্র নেই। ও নরম গলায় বলল, এভাবে একা দাঁড়িয়ে আসিস কেন? ঘুমাবি না? হৃদি আর নিজেকে সামলে নিয়ে একটু ম্লান হেসে বলল, ঘুম আসছে না রে, তাই এখানে এসে দাঁড়ালাম। একটু ঝিরঝিরে বাতাস লাগছে, ভালোই লাগছে। কিন্তু তুই কেন জেগে? তোর চোখেও কি ঘুম নেই? শুভ্রা হৃদির পাশে এসে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। আকাশের এক কোণে এক ফালি চাঁদের দিকে তাকিয়ে উদাস স্বরে বলল, না রে, আমারও একই দশা। বিছানায় এপাশ ওপাশ করছিলাম, কিন্তু চোখে একদমই ঘুম ধরা দিচ্ছিল না। হৃদি একটু কৌতুক মেশানো গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, কেন রে? লক্ষণ তো ভালো ঠেকছে না, প্রেমে পড়েছিস নাকি? শুভ্রা কিছুক্ষণ চুপ করে রইল, একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মনের জমানো অস্থিরতাটুকু প্রকাশ করে তারপর ফেলল, প্রেমে পড়েছি কিনা জানি না, কিন্তু জানিস একজনের মুখটা সারাক্ষণ চোখের সামনে ভাসছে। তাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে বা অন্য কারো পাশে দেখলে আমার ভেতরটা কেমন জানি জ্বলে ওঠে। একদম সহ্য করতে পারছি না তাকে অন্য কারো সাথে। হৃদি অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, বলিস কি? তার মানে তুই নির্ঘাত প্রেমে পড়েছিস? কেরে সেইজন? আমাদের চেনা কেউ? শুভ্রা একটু ম্লান হাসলো। ওর চোখে এক বুক আকুতি ও ধীর গলায় বলল, আমাকে আর একটু সময় দে, আমি আগে নিজের মনের কাছে নিশ্চিত হই, তারপর সবটা তোকে খুলে বলবো, কথা দিচ্ছি। শুভ্রা কিছুক্ষণ এলোমেলো গল্প করে নিজের রুমে চলে গেল। হৃদি আবার একা হয়ে আকাশের দিকে তাকালো। রাত যত গভীর হচ্ছে ওর বুকের ভেতরের ছটফটানিটা যেন পাল্লা দিয়ে বাড়ছে। প্রতিটা মুহূর্ত যেন ওকে খোঁচা দিচ্ছে, বারবার কানে কানে বলছে, ছাদে যা হৃদি, শুভ্র নির্ঘাত তোর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে।
হৃদি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজের অবাধ্য মনকে একচোট গালি দিয়ে উঠল, বালের মন, আমার শরীরে, আমার রক্তে গন্ধে মিশে আছিস তুই, অথচ নিজের চেয়ে আমার ওই পাষাণ জামাইয়ের কথা বেশি ভাবছিস। সাহস কত দেখ! আর ওই নবাব একটু শান্তিতে থাকতে দিল না আমাকে, নিজেও ছাড়বে না, আবার ধরবেও না, একদম মাঝ আকাশে ঝুলিয়ে রেখেছে আমাকে। তুই খালি একবার বাগে আয়, তারপর তোকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে রে। নিজে নিজে একগাদা বকবক করে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো হৃদি, কিন্তু লাভ হলো না। ওই যে অবাধ্য মন, সেখানে শুভ্র আগে থেকেই এমনভাবে শিকড় গেড়ে বসে আছে যে নিজের যুক্তির চেয়ে শুভ্রর ওই হুকুমটাই ওর কাছে এখন বেশি দামি মনে হচ্ছে। বুকের ভেতর ধকধকানিটা ক্রমশ বেড়েই চলেছে। শেষ পর্যন্ত হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। একরাশ জেদ আর এক বুক দুরু দুরু কাপড় নিয়ে বিড়ালের মতো পা ফেলে চুপি চুপি রুম থেকে বের হলো। অন্ধকার করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা ছাদে উঠে এলো। ছাদের দরজার কাছে আসতেই ওর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। অন্ধকার ছাদ, হৃদি পা রাখতেই বুকটা ধক করে উঠল। চারদিকে জনমানুষের চিহ্ন নেই। তবে কি পাশার লোকটা আসেনি, নাকি হৃদির আসতে দেরি হয়েছে দেখে বিরক্ত হয়ে চলে গেছে? এই একটা মানুষের জন্য এতক্ষণ ধরে ভেতরে ভেতরে ছটফট করছিল। একবার হতাশায় হৃদির দুচোখ ভিজে আসতে চাইল। গা ছমছমে অন্ধকার আর একাকিত্বের ভয়ে ও যেই না উল্টো ঘুরে দৌড় দিতে চাইল, ঠিক তখনই বাতাসের চাদর ছিঁড়ে কানে ভেসে এলো গিটারের সেই পরিচিত টুংটাং সুর। হৃদি পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে দেখল ছাদের এক কোণে দেয়ালের ছায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। এক পায়ের ওপর অন্য পা তুলে অদ্ভুত এক ভঙ্গিতেও গিটার বাজাচ্ছে। চাঁদের আফসা আলোয় শুভ্রর অবয়বটা যেন আরো রহস্যময় আর মায়াবী লাগছে। হৃদির ঘর কাটাবার আগে শুভ্র সেই নিঝুম অন্ধকারে সুর তুলল, ওয়াও ওয়াও। শুভ্রের ভরাট আর মাদকতাময় কণ্ঠস্বর কানে আসতে হৃদির হৃৎস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। ও যেন নিজের হৃৎপিণ্ডের ধকধকানি নিজের কানে শুনতে পাচ্ছে। শুভ্র গিটারের তারে আঙুল বুলিয়ে দরদ দিয়ে গাইতে শুরু করলো। শুভ্র গাইতে গাইতে ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চাউনিটা আজ অন্যরকম, যেন সবটুকু অধিকার দিয়ে ওর হৃদিকে গিলে ফেলছে। সুরের মূর্ছনায় ও আবার ধরল। গাইতে গাইতে শুভ্র একদম হৃদির গা ঘেঁষে দাঁড়ালো। হৃদির নিঃশ্বাসের তপ্ত হাওয়া শুভ্র অনুভব করতে পারছে। ও হৃদির চোখের গভীর অতলে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে চূড়ান্ত আকুতি নিয়ে গেয়ে উঠল। শুভ্রের গানের রেশটুকু রাতের নিস্তব্ধ বাতাসে মিলিয়ে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর মুখে কোনো কথা নেই, এমনকি পলক ফেলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। আজ ওর জীবনের সবচেয়ে প্রিয় গানটি ওর সব থেকে প্রিয় মানুষের কণ্ঠে শুনে ও যেন অন্য কোনো এক মায়াবী জগতে হারিয়ে গিয়েছে। শুভ্র গিটার বাজাতে বাজাতে হৃদির চারপাশে ঘুরে ঘুরে যখন গানটা গাইছিল, হৃদির মনে হচ্ছিল সময়টা যেন ওখানেই থমকে যায়। গান শেষ হতে শুভ্র ধীর পায়ে হৃদির একদম কাছে এসে দাঁড়ায়। ওদের মাঝের দূরত্ব এখন এতটাই কম যে হৃদি শুভ্রের শরীরের তপ্ত ঘ্রাণ আর ওর হৃৎস্পন্দনের তাল স্পষ্ট শুনতে পারছে। শুভ্র গিটারটা একপাশে রেখে হৃদির চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। তারপর নিচু স্বরে বলল, বলেছিলাম না ম্যাডাম, আপনি না এসে থাকতে পারবেন না, পারলেন কই? শেষমেশ তো সে আসতেই হলো। অবশ্য কোনো প্রেমিক যখন তার প্রেমিকাকে গভীর রাতে এভাবে ডাকে, সেই প্রেমিকার না এসে থাকার মতো সাধ্য বা ক্ষমতা কোনোটাই আসলে থাকে না। শুভ্রের এই আত্মবিশ্বাসী আর কিছুটা দাপুটে কথায় হৃদির ঘোরটা মুহূর্তে চট করে ভেঙে গেল। ওর বুকের ভেতরটা তোলপাড় করে একরাশ অভিমান আর জেদ দানা পাকিয়ে উঠল।
নিজেকে সামলে নিয়ে ও জট করে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। গাল ফুলিয়ে অভিমানে একদম পাল্লা দিয়ে ও তড়িৎ উত্তর দিল, বেশি বুঝবেন না তো, এখানে আমি কারো হুকুম মেনে বা কারো কথায় আসিনি। আমার নিজের ঘরে দম বন্ধ লাগছিল, ভালো লাগছিল না, তাই একটু হাওয়া খেতে এসেছি। আপনি এখানে আসেন কি নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুভ্র হৃদির অভিমানী কথা শুনে এক মুহূর্ত থামল না। সে পকেটে হাত ঢুকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তাই তাহলে মিছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো দরকার নেই, চলে যান। হৃদি অপমানে আর রাগে রিরি করে উঠল। ও ঝট করে শুভ্রর চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জের সুরে বলল, চ্যালেঞ্জ করছেন আমাকে? শুভ্র ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ধরে রেখে শান্ত গলায় জবাব দিল, মোটেই না। আমি কেন চ্যালেঞ্জ করতে যাব? আপনার ভালো লাগছে না তাই আপনি চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। হৃদি দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে যাচ্ছি। এই বলে ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গটগট করে ছাদ থেকে হেঁটে নামার জন্য পা বাড়ালো। ওর ভেতরে তখন দাউ দাউ করে জেদ জ্বলছে। ও দেখতে চায় যে ও শুভ্রের কোনো তোয়াক্কা করে না। কিন্তু ছাদের দরজা ঠিক চৌকাঠে পা রাখতেই পেছন থেকে আবারও শুভ্রের সেই মাদকতাময় সুর ভেসে এলো, যেন বাতাসের ঝাপটার মতো এসে হৃদির পিঠে আছড়ে পড়ল। হৃদির পা দুটো যেন কেউ শিকল দিয়ে মাটির সাথে আটকে দিল। ওর মনে হলো সামনের দিকে আর 1 ইঞ্চি জমিও এগোনোর মতো ক্ষমতা বা শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। ও সেখানেই পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে রইল। বুকটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। ও জানে ও হেরে গেছে শুভ্র নামক পুরুষটার কাছে। সে হারছে, প্রতিবার হারছে। হৃদি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে দেখল শুভ্র একটা পুরনো কাঠের ব্রেঞ্চে উল্টো দিক হয়ে বসে আছে। ওর কাঁধের ওপরের দিকে গিটারের গ্রিবাটা দেখা যাচ্ছে। শুভ্র নিবিষ্ট মনে গিটারের তারে আঙুল চালাচ্ছে। হৃদি একদম নিঃশব্দে 1 পা 2 পা করে এগিয়ে এসে শুভ্রর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। ও চেয়েছিল শুভ্র যেন টের না পায় যে ও ফিরে এসেছে, কিন্তু হৃদি পেছনে দাঁড়াতেই শুভ্র হুট করে গিটারের রিদমটা বদলে দিল। এবার অন্যরকম দোলা দেয়া সুরে শুভ্র গিয়ে উঠল, তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়ে মনে সুখে দেই যে পাহারা। হৃদি থমকে গেল। গানের কথাগুলো যেন একদম ওর জন্যই লেখা। শুভ্র ওর দিকে না তাকিয়েই সুরের জালে ওকে আটকে ফেলছে। শুভ্র আবার ধরল, তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তুমি এক নজর দেখি আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। গানের প্রতিটি লাইনে শুভ্রের ভরাট কণ্ঠস্বর রাতের নির্জনতাকে আরো মায়াবী করে তুলছে। হৃদি মুগ্ধ হয়ে শুনছে। ওর জেদ, অভিমান সব যেন এই সুরের বন্যায় ভেসে যাচ্ছে। শুভ্র এবার একটু জোর দিয়ে গাইল, আমার মনের জ্যোৎস্না আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছে মনের মাঝে নিজেও জানো না, যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না। শেষ লাইনটা গাওয়ার পর হুট করে শুভ্রের আঙুল থেমে গেল। গিটারের টুংটাং শব্দটা থেমে যেতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শুভ্রের ঠোঁটের কোণে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। হৃদি অবাক হয়ে ভাবল, গানটা থামিয়ে দিল কেন? শুনতে তো বেশ ভালোই লাগছিল। হৃদি যখন নিজের ঘোরের মধ্যে ডুবে আছে, ঠিক তখনই শুভ্র একদম শান্ত গলায় বলল, আপনি জাননি? হৃদি চমকে উঠল। ও তো একদম নিঃশব্দে দাঁড়িয়েছিল। তবে শুভ্র বুঝল কি করে ও কি পেছনেও চোখ নিয়ে জন্মেছে। নিজের ধরা পড়ে যাওয়া ঢাকতে হৃদি একটু আমতা আমতা করে কাঁপা গলায় বলল, আমি তো যাচ্ছিলামই। হঠাৎ মনে হলো এই পচা গানটা কে গাইছে একটু দেখে যাই, তাই দাঁড়িয়েছিলাম। শুভ্র এবার ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। খুব ধীর পায়ে হেঁটে ও হৃদির একদম সামনে এসে থামল।
দুই হাতে দূরত্ব নেই বললেই চলে। শুভ্রের দীর্ঘ ছায়াটা হৃদির ওপর আছড়ে পড়েছে। ও খুব গম্ভীর গলায় বলল, মনে হচ্ছে না আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন? সত্যি বলছি ম্যাডাম, খেলাটা আমার মোটেও ভালো লাগছে না। হৃদি এবার আর দৃষ্টি সরালো না, বুক চিতিয়ে শুভ্রের চোখের ওপর চোখ রেখে বলল, আমি কেন আপনার সাথে লুকোচুরি খেলতে যাব? আমি তো বরং চাইছি আপনাকে ভুলে যেতে, কারণ আপনাকে মনে রাখা আমার জন্য বড় কষ্টদায়ক। তাই প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি যদি কোনোভাবে আপনাকে মন থেকে মুছে ফেলা যায়। শুভ্র আর এক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখের সেই ধারালো চাউনিটা কিছুটা নরম হয়ে এলো। ও খুব নিচু স্বরে জিজ্ঞেস করলে, এত রাগ আমার ওপর? হৃদি একটা শুকনো হাসলো। চোখের কোণে তখন অজান্তেই পানি চিকচিক করছে। ও ধারা গলায় বলল, কার প্রতি কোনো রাগ নেই আমার। আচ্ছা থাকেন আপনি, আমি ঘুমাতে যাচ্ছি, গুড নাইট। এই বলে হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও জানে আর কিছুক্ষণ থাকলে ও কেঁদে ফেলবে। ও দ্রুত পায়ে ছাদের দরজার দিকে হাঁটা দিল, কিন্তু ওই 2 পা এগোতে আচমকা ওর ওড়নাটা টান লাগলো। শুভ্র পিছন থেকে হৃদির ওড়নাটা আঁচলটা মুঠোর মধ্যে শক্ত করে ধরে ফেলেছে। হঠাৎ টানে হৃদি থমকে দাঁড়িয়ে গেল। ওর বুকটা তখন কামারের হাপড়ের মতো বুক করে ধুক করে উঠল। এই লোকটা কেন এমন করে? কেন বারবার ওর পালানোর পথ আটকে দেয়? হৃদি এবার ঘুরে দাঁড়িয়ে ক্ষোভ আর অভিমানে ফেটে পড়ল। সরাসরি শুভ্রের চোখের দিকে তাকিয়ে ঝিলিক দিয়ে ওঠা গলায় বলল, কি চান আপনি? কি পেলে খুশি হবেন? আমি একদম হারিয়ে যাই, এটাই তো চান? হৃদির কণ্ঠের সেই হাহাকার মেশানো প্রশ্নটা শুনে শুভ্রের বুকের ভেতরটা যেন বিষম খেল। এক মুহূর্তের জন্য ওর পাথুরের হৃদয়েও কম্পন সৃষ্টি হলো। সে আর নিজেকে সামলে রাখল না। হাতের মুঠোয় থাকা ওড়নাটা আঙুলে পেঁচিয়ে এক হ্যাঁচকা টান দিল। আচমকা টানে হৃদি টাল সামলাতে না পেরে সিটকে এসে সরাসরি শুভ্রের শক্ত বুকের ওপর আছড়ে পড়ল। ওর কপালটা শুভ্রের চিবুকে ঠেকেছে। মুহূর্তে হৃদির হার্টবিট পাগলা ঘোরার মতো লাফালাফি শুরু করে দিল। বুকের ভেতরটা এমন শব্দ করছে যে হৃদির মনে হলো শুভ্র হয়তো সেই শব্দের তাল স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ্র এবার ওর বাঁ হাত দিয়ে হৃদির কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন এক চিলতে ফাঁকাও ও রাখতে চায় না। হৃদিকে নিজের আত্মার সাথে মিশিয়ে ফেলার এক আদিম আকুলতায় সে ওকে আরও কাছে টেনে নিল। শুভ্র হৃদির কানের খুব কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। ওর উষ্ণ নিঃশ্বাস হৃদির গলার খাঁজে আছড়ে পড়ছে, যা হৃদির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিচ্ছে। শুভ্র হঠাৎ কোনো সুরহা মানুষের যন্ত্রণার মতো কাতর স্বরে গেয়ে উঠল, সইতে পারবো না হারানোর ব্যথা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। গানের প্রতিটি শব্দ হৃদির শিরায় শিরায় আছড়ে পড়ল। কোমরে শুভ্রের সেই জোরালো স্পর্শে ও যেন ক্রমেই অবশ হয়ে যাচ্ছে। ও কাঁপা কাঁপা চোখে ঝাপসা অন্ধকারে শুভ্রের দিকে তাকালো। দেখল শুভ্র পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে আছে। নিস্তব্ধ ছাদে শুধু ঝিঝি পোকার ডাক আর দুজনের দ্রুততর নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সে নিস্তব্ধতা ভেঙে শুভ্র খুব গাঢ় স্বরে বলল, আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারেন না? আমি ঠিক কি চাই সেটা কি সত্যি আপনার অজানা? শুধু আমার রাগটাই আপনার চোখে পড়ে, কিন্তু এই বুকের ভেতরটা যে কতটা ছটফট করে সেটা কি আপনি কোনোদিনও বোঝেন না? হৃদি এবার যেন বৈদ্যুতিক শক খাওয়ার মতো চমকে উঠল। ও যতটা না শুভ্রের কথায় অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে শুভ্রের আপনি সম্বোধনে। এই নবাব তো ওকে তুই ছাড়া সম্বোধন করে না, আজ হঠাৎ এই দূরত্ব কেন? হৃদি বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। তারপর অভিমানে ঠোঁট উল্টে বলল, না আমি বুঝি না, আমি একটা অবুঝ মেয়ে। আমি অত শুধু বুঝি না, চোখের ভাষার চেয়ে আমি মুখের ভাষায় বেশি বিশ্বাসী। যা বলার সোজাসুজি মুখে বললেই তো হয়, এত হেয়ালির কি আছে?
শুভ্র হৃদির চোখের মনির দিকে আরো গভীরভাবে তাকে একদম নিচু গাঢ় স্বরে প্রশ্ন করলো, সত্যি কি অবুঝ, নাকি সবটা বুঝেও এই অবুঝের মতো ভান করেন? হৃদি এক মুহূর্তের জন্য শুভ্রের ওই সম্মোহনী দৃষ্টিতে থমকে গেল। ওর বুকের ভেতরটা তখন রীতিমতো ড্রাম বাজাচ্ছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে তেরামি করে জবাব দিল, সেরকম মেয়ে আমি নই, ভান করার মতো সস্তা স্বভাব আমার নেই, যা মনে থাকে তাই মুখে বলি। শুভ্র এক বুক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। ওর বুকের ভেতরের ঝড়টা যেন এক নিমেষেই বাইরের নিস্তব্ধতায় মিশে গেল। ও খুব ধীর লয়ে হৃদির কোমর থেকে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। তারপর একদম ভাবলেশীন গলায় বলল, রুমে চলে যা। বলে সে হৃদিকে ছেড়ে দিয়ে আবার ছাদের রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। হৃদিও এবার দমে যাওয়ার পাত্র নয়। ও চলে যেতে যেতে হুট করে থমকে দাঁড়ালো। ওর ভেতর জমে থাকা একরাশ হাহাকার আর জমানো অভিমান এবার আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ল। ও শুভ্রের পিঠের দিকে তাকিয়ে আর্তনাদ মেশানো গলায় বলে উঠল, মাঝে মাঝে ভাবি আল্লাহ কেন যে আপনার মতো এক শক্ত পাথরের মনের মানুষের প্রতি আমাকে আসক্ত করলো, যার মনের ভেতর ভালোবাসা বলতে আদৌ কিছু আছে কি না তা নিয়ে আজও আমার ঘোর সন্দেহ হয়। বিশ্বাস করেন শুভ্র, আপনাকে ভালোবেসে আমি প্রতিটা সেকেন্ড বিষণ্ণতায় কাটছি, ভীষণ কষ্ট পাচ্ছি। ভালোবাসা সত্যি সুখের হয় না, অন্তত আপনার ক্ষেত্রে তো নয়। আপনি এই আমাকে গভীর মায়ায় ধরেছেন, আবার পরক্ষণে অবহেলায় ছুঁড়ে ফেলছেন। কেন এমন করছেন তাও আমি জানি না। শুভ্র নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। হৃদি থামল না। ওর দুচোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। ও ধরা গলায় আবার বলল, শুধু একটা কথা বলে রাখছি, আমি এমনিতে অনেকটা ভেঙে পড়েছি, দয়া করে আমাকে আর নতুন করে ভাঙবেন না, না হলে আমি সত্যি কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাব। তখন আপনি শুধু চারদিকে ছড়িয়ে থাকা ওই ভাঙা কাঁচের ধারটুকুই পাবেন। সেই পুরনো আস্ত হৃদিকে আর কোনোদিনও জোড়া লাগাতে পারবেন না। কথাগুলো শেষ করে হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর শক্তি পেল না। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে প্রায় দৌড়ে ছাদ থেকে নেমে গেল। শুভ্র পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদির শেষ কথাগুলো, বিশেষ করে ওই ভাঙা কাঁচের উপমাটা, ওর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। ওর ভেতরের সেই দম্ভের দেয়ালটা যেন মুহূর্তে ধসে পড়ল। সে কি সত্যি তার মনমোহনীকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলছে? হৃদিকে হারানোর চিন্তাটা মাথায় আসতেই শুভ্রের বুকের বাঁ দিকটায় একটা তীব্র মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য ওর দম বন্ধ হয়ে এলো। না, সে আর কাউকে সহ্য করতে পারবে না। তার মনমোহনীকে সে কোনোভাবেই হারাতে পারবে না। শুভ্র ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল নিজেকে শান্ত করতে। হঠাৎ ওর ঠোঁটের কোণে এক সিলতে রহস্যময় কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হাসি ফুটে উঠল। ও পকেট থেকে ফোনটা বের করলো। এবার আর দেরি করলো না। ও এবার হার মানবে, তবে সে হার হবে তার মনমোহনীর ভালোবাসার কাছে। ও দ্রুত গুগল সার্চ বাটনে টাইপ করতে শুরু করলো, ইউনিক নতুন কিছু প্রপোজ করার টিপস। সকালবেলা বাড়ির সামনে একটা ব্যস্ততা। রাসেল সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। উদ্দেশ্য আজই সে বাড়ি ফিরে যাবে। ওর বাবা কয়েকবার ফোন দিয়েছেন, বিশেষ প্রয়োজনে ওকে এখনই যেতে হবে। রাসেল একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে হৃদির সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, হৃদি, তুমি তো আমাদের বাসায় অনেক দিন ধরে যাও না, এবার কিন্তু খালার সাথে অবশ্যই যাবে, মনে থাকে যেন। হৃদি একটু ম্লান হেসে বলল, যাবনি, একসময় ভাইয়া, সুযোগ করে চলে আসবো। রাসেল নাসরবান্দার মতো বলল, এক সময় কেন, এইবারই যাবে, কিন্তু কোনো অজুহাত শুনবো না। বলে সে রাবেয়া এহসানের দিকে তাকে আবদারি সুরে বলল, কি খালা, আমাদের বাসায় যাচ্ছে তো তোমরা? রাবেয়া এহসান রাসেলের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, ঠিক আছে রে বাবা, এবার অবশ্যই যাব। রাসেল যেন নিশ্চিত হতে চাইল, প্রমিস করো। রাবেয়া এহসান হেসে উত্তর দিল, হ্যাঁ রে পাগল, প্রমিস। রাসেল এবার দারুণ খুশি হয়ে হৃদির দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, আসি তাহলে।
দেখা হচ্ছে খুব দ্রুতই, বড়জোর 2 দিনের মধ্যে। হৃদি হালকা একটা হাসি দিল। ঠিক তখনই সাহেরা চৌধুরী ব্যস্ত হয়ে বলে উঠলেন, সে কি, শুভ্র তো এখনো ঘুম থেকে ওঠেনি, ওর সাথে দেখা না করে চলে যাবে? রাসেল ঘড়ির দিকে তাকিয়ে বলল, ব্রত এখনো ঘুমে বিভোর, ডাকলে আবার যদি খেপে যায়। সাহেরা চৌধুরীর সাথে সাথে হৃদির দিকে তাকিয়ে বললেন, যা তো মা, গিয়ে একটু শুভ্রকে ডেকে নিয়ে আয়, আমরা তো কাল পরশু চলে যাব, আবার কবে আসা হবে তার তো ঠিক নেই। হৃদির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। কাল রাতের সেই ছাদের ঘটনা মনে পড়তেই ও কেমন কুঁকড়ে গেল। ওর সামনে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে একদমই খুঁজে পাচ্ছে না হৃদি, কিন্তু সবার সামনে এখন না বললেও কেমন দেখায়, এসব ভেবে একরাশ অস্বস্তি নিয়ে হৃদি দীর্ঘশ্বাস ফেলে ভারী পায়ে শুভ্রের রুমের সামনে চলে আসলো। রুমে ঢুকে হৃদি এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র একটা কোলবালিশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চাদরে নাক ঢেকে গভীর ঘুমে আচ্ছন্ন। ওপরে ফ্যান ঘুরছে আর সে বাতাসে ওর কপালের ওপর কয়েকটা চুল এলোমেলোভাবে উঠছে। হৃদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি মনে হলো এই প্রথম ও শুভ্রকে এত শান্ত আর ঘুমন্ত অবস্থায় দেখছে। হৃদি মনে মনে ভাবল, ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে কি কিউট লাগছে, অথচ জেগে থাকলে যেন একটা আগ্নেয়গিরি। ও মন্ত্রমুগ্ধের মতো এক পা করে শুভ্রের বিছানার দিকে এগিয়ে গেল। রাতের সেই পাথর মনের মানুষটা এখন একদম এক অবুঝ শিশুর মতো অঘরে ঘুমোচ্ছে। চেনা মানুষটাকেও এই মুহূর্তে হৃদির খুব অচেনা আর অদ্ভুত মায়াবী মনে হতে লাগলো। হৃদির হঠাৎ খুব ইচ্ছে হলো শুভ্রের গালে আলতো করে একটা চুমু খেতে। কেন জানি আজ এই পাষাণ লোকটাকে একদম দুধের বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। হৃদি দ্বিধায় পড়ে গেল, কি করবে ও? একদিকে মনটা চুমু খাওয়ার জন্য ছটফট করছে, অন্যদিকে ধরা পড়ার ভয়। পরক্ষণে ভাবলো, ধুর, ও তো অঘরে ঘুমাচ্ছে, বুঝবে কিভাবে? একটা ছোট্ট করে দিয়ে একদম স্বাভাবিক হয়ে যাবে, যেন কিছুই হয়নি। এইভাবে হৃদি বুক টিপটিপানি নিয়ে সাহস করে মুখটা নিচু করলো। তারপর অতি সন্তর্পণে শুভ্রের নরম গালে একটা আলতো পরশ দিয়ে ফেলল। চুমু খেয়ে চট করে সোজা হয়ে দাঁড়ালো ও। নিজের হার্টবিট যেন কান ফেটে বেরোচ্ছে। নিজেকে স্বাভাবিক করতে একটু গলা খাকারি দিয়ে ডেকে উঠল, শুভ্র ভাই, শুনছেন? কিন্তু শুভ্রের কোনো নড়াচড়া নেই, ও যেন ঘুমের রাজ্যে তলিয়ে আছে। হৃদি এবার একটু গলা চড়িয়ে জোরে ডাকলো, শুভ্র ভাই, শুনছেন? আর কত ঘুমাবেন? শুভ্র এবার একটু নড়ে চড়ে উঠল। কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটায় ওর বিরক্তি মাখা কপাল কুঁচকে গেল। চোখ না খুলে ঘুমের ঘোরে ফিসফিস করে বলল, ডাকিস না, ঘুমাতে দে, যা এখান থেকে। হৃদি এবার কোমরে হাত দিয়ে জেদ নিয়ে বলল, আপনাকে ডাকতে আমার বই গেছে, মামি পাঠালো তাই এসেছি, রাসেল ভাইয়া চলে যাচ্ছে, ডাকছে আপনাকে। রাসেল নামটা কানে যাওয়ার সাথে সাথেই শুভ্রের ঘুমটা যেন ম্যাজিকের মতো উবে গেল। ও ঝট করে চোখ খুলে আড়মোড়া ভেঙে হৃদির দিকে তাকালো। শুভ্র নির্লিপ্ত গলায় বলল, ওহ, তাহলে আপদ বিদায় হচ্ছে অবশেষে। হৃদি ভুরু কুঁচকে রেগে গিয়ে বলল, কিসের আপদ? শুভ্র এবার হৃদির কথার কোনো উত্তর দিল না। ও পাশ ফিরে উল্টো দিক হয়ে শুলো। কোলবালিশটা আবার শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। ওপাশ থেকেই গুঙ্গিয়ে বলল, অনেক কিছু বুঝবি না তুই, যা এখন এখান থেকে ঘুমাতে দে, ডাকবি না একদম, ডাকলে মেরে দাঁত ফেলে দেব। হৃদি রেগে মেজাজ হারিয়ে ফেলল। দাঁত কি আপনার বাপের সম্পত্তি যে কথায় কথায় বলেন মেরে দাঁত ফেলে দেব? হাড় কিপটে লোক একটা। শুভ্র এবার কোনো উত্তর দিল না। ও পাশ ফিরে গভীর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। হৃদির এটা কিছুতে সহ্য হচ্ছে না। কি শান্তিতে ঘুমাচ্ছে লোকটা, অথচ কাল রাতে এই লোকটার দেয়া যন্ত্রণায় হৃদি চোখের পাতা দুটো এক করতে পারেনি। আর এখন অপরাধী লোকটা অঘরে ঘুমাচ্ছে আর সে জেগে মরছে। না, শুভ্রের এই ঘুমের 12টা বাজাতেই হবে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। নোনালি পাতা, এই পাতার গন্ধ শুভ্র একদম সহ্য করতে পারে না। এক ফোঁটা গন্ধ নাকে গেলে ওর বমি চলে আসে। যেই ভাবা সেই কাজ,
হৃদি দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে সাহারা চৌধুরী অবাক হয়ে বললেন, কিরে ও ওঠেনি? আমি যাব গিয়ে ডাকতে। হৃদি মনে মনে হাসলো, মুখে বলল, না না মামি, তুমি দাঁড়াও, আমি এমন ব্যবস্থা করছি যে ও নিজেই দৌড়ে উঠে আসবে। বলে বাড়ি থেকে সোজা বের হয়ে পুকুর পাড়ের দিকে দৌড় দিল। পুকুর পাড়ে আসতে দেখলো ঈশান, শুভ্রা, তুর্য, রিফা তার পাখি গোল হয়ে দাঁড়িয়ে গল্প করছে। হৃদি পুকুরের একদম কোণের দিকে যেতে লাগলো, যেখানে নোনালি গাছটা আছে। হঠাৎ ঈশানের চোখ পড়ল হৃদির ওপর। সে দূর থেকে হাঁক ছেড়ে বলল, কি হয়েছে হৃদি? ওইদিকে কোথায় যাচ্ছ? কিছু খুঁজছো নাকি? হৃদি থমকে দাঁড়িয়ে একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ ভাইয়া, দুটো নোনালি পাতা লাগবে, মামি চাইল তো, ওগুলোই তুলতে এসেছি। ঈশান গাছটার দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে পড়ল। গাছটা একদম পুকুরের পাড় ঘেঁষে, মাটিও ভেজা, তুলতে গেলে পিছলে পুকুরে পড়ে যাওয়ার ঝুঁকি আছে। ঈশান ধীর পায়ে এগিয়ে এসে বলল, কিন্তু ওটা তো একদম কিনারে হৃদি, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দরকার নেই তোমার যাওয়ার। হৃদি জেদ ধরে বলল, না না ভাইয়া, আমি ঠিক পারবো, সমস্যা হবে না। ঈশান হাসলো, তারপর বলল, জেদ করো না তো, দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। ঈশান প্যান্টের ভাঁজটা হাঁটু সমান করে তুলে নিল যাতে কাদা না লাগে। সে অত্যন্ত সাবধানে পা ফেলে গাছটার দিকে এগিয়ে গেল। পুকুর পাড়ের ওই দিকটা বেশ পিচ্ছিল আর কর্দমাক্ত। ঈশানের একটু খিনখিনেও লাগছে আর ভয় হচ্ছে একটু এদিক সেদিক হলেই সোজা কাদা জলে একাকার হয়ে পুকুরে পড়তে হবে। অনেক কষ্ট করে সে ডালটা টেনে ধরল। নোনালি পাতার সেই উৎকট গন্ধ নাকে আসতে ঈশানেরও বমি বমি ভাব শুরু হয়ে গেল। তবুও কষ্ট করে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে সে পাড়ে উঠে এলো। পাতাগুলো হৃদির হাতে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এই নাও তোমার পাতা, যা গন্ধ রে বাবা। হৃদি একগাল হেসে বলল, ধন্যবাদ ভাইয়া, অনেক বড় উপকার করলেন। বলে হৃদি আর এক মুহূর্ত দেরি করলো না, এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। পা টিপে টিপে চোরের মতো শুভ্রের রুমে প্রবেশ করলো। ও শুভ্র এখনো ঠিক আগের মতোই অঘরে ঘুমাচ্ছে। হৃদি খুব সন্তর্পণে একটা একটা করে পাতা শুভ্রের নাকের একদম ডগায় সাজিয়ে রাখল। শুভ্রের প্রশ্বাসের বাতাসে হালকা পাতাগুলো উড়ে যেতে চাইল। তা দেখে হৃদি চট করে টেবিল থেকে একটা ভারী পানির বোতল এনে পাতার এক কোণে চাপা দিয়ে রাখলো, যাতে পাতাগুলো নড়াচড়া করতে না পারে আর গন্ধটা সরাসরি ওর নাকের ভেতর হানা দেয়। কাজ শেষ করে হৃদি দ্রুত রুম থেকে বেরিয়ে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। বুকটা দুরু দুরু কাঁপছে উত্তেজনায়। ও এক চোখ দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করলো এবার এই ঘুমন্ত নবাবের কি দশা হবে। হৃদি মনে মনে কুটিল হাসি হেসে ভাবল, এবার বোঝো মজা, কাল রাতে আমার ঘুম হারাম করেছ না, এবার দেখো নোনালি পাতার ঠেলা। বারবার নাকের নিঃশ্বাসে সেই বিষাক্ত পাতার তীব্র গন্ধ শুভ্রের ফুসফুস অবধি পৌঁছে যাচ্ছে। অতিরিক্ত ঘুমের ঘোরে ও অবশ্যই পড়ে থাকায় প্রথমে টের পায়নি, কিন্তু শরীরের ভেতর এক বীভৎস অস্বস্তি দানা বাঁধছে। এদিকে হৃদি দরজার আড়ালে দাঁড়িয়ে শ্বাস চেপে ধরে উকি দিচ্ছে। ও ভাবছিল শুভ্র হয়তো নাক সিটকে লাফিয়ে উঠবে আর সেই মজার দৃশ্য দেখেও প্রাণ ভরে হাসবে। কিন্তু বেশ কিছুক্ষণ পর অতিরিক্ত গন্ধ পেটের ভেতর গিয়ে পাকস্থলী উলট পালট করে দিল। শুভ্রের তন্দ্রাটা ধীরে ধীরে তখন ভাঙল। তখন কিছু বুঝে ওঠার আগেই ওর দম আটকে আসার উপক্রম হলো। কোনো কথা বা চিৎকার নয়, একদম ঘুমের ঘোরেই শুভ্র তোলপাড় করে বমি করে দিল। ওর শরীরটা ধনুকের মতো বেঁকে উঠল। ও অনেক কষ্টে বিছানায় উঠে বসলো ঠিকই, কিন্তু সেই উথাল পাথাল যেন থামছেই না। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর ফর্সা মুখটা নীল হয়ে গেল। এদিকে হৃদি শুভ্রের এই ভয়াবহ অবস্থা দেখে একদম পাথর বনে গেল। ওর বুকের ভেতরটা যেন মুহূর্তেই হিম হয়ে গেছে। হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু ও হারিয়ে ফেলেছে। ও তো স্রেফ মজা করতে চেয়েছিল, কিন্তু সামনে যা হচ্ছে সেটা যে ওর কল্পনাতেও ছাড়িয়ে গেছে। ও বুঝতে পারছে না কি করবে। অন্যদিকে সাহেরা চৌধুরী শুভ্র উঠছে না দেখে চিন্তিত মুখে ওর রুমের দিকে আসলেন। দরজার সামনে হৃদিকে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে
তিনি কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই ভেতর থেকে বুক চিরে আসা সেই বমি করার শব্দটা তার কানে এলো। সাহেরা চৌধুরী আর 1 সেকেন্ডও দেরি করলেন না। তিনি পাগলের মতো দৌড়ে শুভ্রের কাছে গিয়ে ওকে জাপটে ধরলেন। তার 2 হাত শুভ্রের কাঁপুনিতে কেঁপে উঠল। তিনি আর্তনাদ করে বলতে লাগলেন, শুভ্র, ওরে বাবা শুভ্র, কি হয়েছে তোর? এত বমি করছিস কেন বাপ? শুভ্রের অবস্থা তখন বর্ণনাতীত। ওই একটা কথা পর্যন্ত বলতে পারছে না। যতবার ও বুক ভরে নিঃশ্বাস নিতে যাচ্ছে ততবারই পেটের ভেতর জমে থাকা সেই নোনালি পাতার বিটকেল গন্ধটা ওর নাকে হানা দিচ্ছে। ওর চোখ দুটো যন্ত্রণায় উল্টে যাওয়ার মতো অবস্থা। মুখ দিয়ে অনর্গল শুধু বমি বেরিয়ে আসছে। শুভ্রের কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে যেন বৃষ্টির পানি। শুভ্রের এই ভয়াবহ অবস্থা দেখে সাহেরা চৌধুরী আর্তচিৎকার শুরু করলেন। তার সেই গগনবিদারী চিৎকারের শব্দে বাড়ির সবাই দিশেহারা হয়ে শুভ্রের ঘরের দিকে ছুটল। ঈশান, তুর্য, রিফাত সবাই পাগলের মতো রুমে ঢুকল। ঘরে ঢুকে শুভ্রকে ওই অবস্থায় দেখে ওরা 3 জনই তড়িঘড়ি করে ওকে জাপটে ধরল। কিন্তু শুভ্রের বমি থামছেই না, বরং ওর শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। ঈশান শুভ্রের পিঠ শক্ত করে ধরে অস্থির হয়ে বলল, বস, কি হয়েছে আপনার? হঠাৎ এত বমি? বাকিটুকু বলার আগে ঈশানের চোখ গেল বালিশের পাশে ছড়িয়ে থাকা ওই নোনানি পাতাগুলোর দিকে। ঈশান হাত বাড়িয়ে একটা পাতা তুলে নিল। ওর বুকের ভেতরটা ধক করে উঠল। এই তো সেই নোনালি পাতা যার এদিকে সে কিছুক্ষণ আগে পুকুর পাড় থেকে তুলে দিল। কিন্তু এই পাতাগুলো এখানে কেন? ঈশানের ভাবনার মাঝে শুভ্র বড় বড় নিঃশ্বাস নিতে গিয়ে বারবার বমি করছে। সোহান চৌধুরীর পরিস্থিতির ভয়াবহতা বুঝে কাপা কাপা হাতে তাড়াতাড়ি গ্রামের ডাক্তারকে কল দিলেন। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে রিদি নিজেকে আর ঠিক রাখতে পারল না। ও ফুপিয়ে কেঁদে দিল। সামান্য একটা মজা থেকে যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে সেটাও স্বপ্নেও ভাবেনি। সকাল থেকে না খাওয়া, মনের উপর প্রচণ্ড চাপ, তার উপর এই বিরামহীন বমি। শুভ্রের শরীর আর নিতে পারল না। হুট করে ওর মাথাটা প্রচণ্ড জোরে ঘুরে উঠল। চোখের মণি দুটো একবার স্থির হয়ে পরক্ষণে বুঝতে এলো। কয়েক মুহূর্তের মধ্যে শুভ্র একদম শরীর ছেড়ে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। শুভ্র এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও শুভ্রকে জ্ঞান হারাতে দেখে ও আর পারল না। ও চিৎকার করে কান্না শুরু করে দিল। সোহান চৌধুরীও নিজের একমাত্র ছেলের এই করুণ অবস্থা দেখে পাথর হয়ে গেলেন। তিনি দ্রুত শুভ্রের মাথার কাছে গিয়ে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে আকুল হয়ে বলতে লাগলেন, শুভ্র, এই শুভ্র, কথা বল, কি হয়েছে তোর? বাপ আমার, চোখ খোল। রিফাত শুভ্রের নাড়ি পরীক্ষা করে ধরা গলায় বলল, আঙ্কেল, ও জ্ঞান হারিয়েছে। সোহান চৌধুরী হাহাকার করে উঠলেন, হঠাৎ কি হলো? এত বমি কেন করছিল? এদিকে রিদি আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর চোখের সামনে চারপাশটা বনবন করে ঘুরছে। সব অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুরি দিয়ে ওর কলিজাটা কেটে নিয়ে যাচ্ছে। নিজের সামান্য এক শয়তানির কারণে শুভ্রের এই জীবন মরণ দশা হবে ও ভাবতেই হৃদির দম বন্ধ হয়ে আসছে। ওর ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসলেন। তিনি শুভ্রের সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করে সবার উদ্দেশ্যে বললেন, চিন্তার কিছু নেই। অতিরিক্ত কোনো উৎকট গন্ধে তার পেটের ভিতর দলা পাকিয়ে পুরো জায়গায় ছড়িয়ে গিয়েছে। আর যখনই তিনি নিঃশ্বাস নিতে গিয়েছেন সেই গন্ধের তীব্র ঘ্রাণ তার নাকে লেগেছে। আর সেই গন্ধে তিনি বমি করেছেন। আর তিনি সকাল থেকে কিছু খাননি। তার উপর এত বমির জন্য শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে বলেই জ্ঞান হারিয়েছেন। চিন্তার কিছু নেই। বমি করার ফলে যা গন্ধ ভেতরে ছিল সব বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আমি কিছু ঔষধ দিয়ে যাচ্ছি, জ্ঞান ফিরলে কিছু না খাইয়ে দিয়ে ঔষধগুলো খাইয়ে দিবেন। আর হ্যাঁ, এরকম গন্ধের থেকে ওনাকে দূরে রাখবেন, এতে শরীরের জন্য ওনার ক্ষতিকর। ডাক্তারের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। গন্ধ? কিসের গন্ধ? ঠিক তখনই ঈশান গম্ভীর মুখে বলে উঠল, বসের বালিশের পাশে দেখেন, যেখানে পাতাগুলো পড়ে আছে ওই পাতাগুলোর গন্ধের কথাই বলছেন ডাক্তার।
ঈশানের কথা শুনে সবাই শুভ্রের বালিশের দিকে তাকালো। সেই নোনালি পাতাগুলো দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ উত্তেজনার চোটে তারা কেউ খেয়ালই করেনি। সাহেরা চৌধুরী বিস্ময়ের ক্ষোভ নিয়ে বললেন, নোনালি পাতা, এই পাতাগুলো শুভ্রের বালিশের পাশে কেন? আর এই পাতার গন্ধ তো শুভ্র একদমই সহ্য করতে পারে না। কে রেখেছে এখানে? ঈশান এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও দরজার কোণে মাথা নিচু করে নীরবে কাঁদছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে হৃদি ধরা গলায় বলল, মাথা নিচু করে সবার উদ্দেশ্যে বলল, আমি রেখেছি। কথাটা শোনামাত্র শুভ্রা চোখ কপালে তুলে চিৎকার করে উঠল, তুই রেখেছিস মানে? হৃদি মাথা নিচু রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি মজা করে রেখেছি, ভেবেছি গন্ধে শুভ্র ভাইয়ের ঘুম ভাঙবে, কিন্তু এতটুকু হয়ে যাবে বুঝতে পারিনি। কথাটা শোনামাত্র রাবেয়া এহসান তড়িৎ গতিতে এগিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন হৃদির গালে। থাপ্পড়ে সেই তীব্র শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। রাবেয়া এহসান হৃদির দিকে আগ্নেয় দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বললেন, এটা কোন ধরনের মজা? তুই কি এখনো ছোট যে বড় ভাইয়ের সাথে এভাবে নোংরা মজা করতে যাস? দেখ তোর জন্য ছেলেটার কি দশা হয়েছে দেখেছিস? হৃদি কোনো পাল্টা জবাব দিল না, শুধু হিক্কা তুলে অবিরত কাঁদতে লাগলো। রাবেয়া এহসান রাগে হিতে হিত জ্ঞান হারিয়ে হৃদিকে আরও বকাঝকা করে মারতে গেলে ঈশান মাঝ পথে এসে তাকে থামালো। ঈশান রাবেয়া এহসানকে অনেক বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হৃদি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। ওর মনে হলো এখানে আর কিছুক্ষণ থাকলে ও দম আটকে মারা যাবে। ও পাগলের মতো দৌড়ে নিজের রুমে চলে এলো এবং সশব্দে দরজা বন্ধ করে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে ও ফ্লোরে বসে পড়ল, হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। যতবারই ও চোখ বন্ধ করছে ততবারই শুভ্রের সেই ফ্যাকাশে আর অসহায় মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। জ্ঞান হারানো শুভ্রের সেই নিথর শরীরটা যেন হৃদির কলিজায় তীরের মতো বিঁধছে। ও কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই, আমাকে মাফ করে দিন। আমি সত্যি জানতাম না এতটুকু হয়ে যাবে। আপনার এত কষ্ট হবে আমি ভাবিনি, আপনাকে এত কষ্ট দিতে চাইনি আমি। খোদা, তুমি আমার শুভ্র ভাইকে সুস্থ করে দাও। হৃদির কান্নায় ঘরের দেয়ালগুলো যেন আজ ভারী হয়ে উঠেছে। নিজের এই অবুঝপনার জন্য ও নিজেকে ধিক্কার দিচ্ছে। গালের ওপর মায়ের হাতের আঙুলের ছাপ বসে আছে। জ্বালা করছে প্রচণ্ড, কিন্তু সেই জ্বালার চেয়েও শুভ্রকে হারানোর আর তাকে কষ্ট দেওয়ার ভয়টা হৃদির বুকের ভেতর অনেক বেশি রক্তক্ষরণ ঘটাচ্ছে। ও দরজায় মাথা ঠুকতে লাগলো। ধীরে ধীরে সময় তার আপন গতিতে বয়ে গিয়ে রাতকে আমন্ত্রণ জানালো। শুভ্রের অনেক আগে জ্ঞান ফিরেছে, এখন সে পুরোপুরি সুস্থ। বাড়ির সবাই একটু পর পর শুভ্রের ঘরে গিয়ে ওকে দেখে এসেছে, শুধু হৃদি ছাড়া। আজ যে সারাদিন সে একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি, এক দানা পিনাও পেটে পড়েনি ওর। বাড়ির অনেকেই ওকে ডেকেছে, কিন্তু হৃদি সবাইকে এক কথা বলে ফিরিয়ে দিয়েছে পরে খাবে। এভাবে করতে করতে দিন শেষ হয়ে ঘন রাত নেমে এলো, তবু হৃদির ঘরের দরজা খুলল না। এদিকে শুভ্র নিজের রুমের ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে। ঈশানের কাছে ও সব শুনেছে যে হৃদি নোনালি পাতাগুলো রেখেছিল। অদ্ভুত ব্যাপার হলো, এটা শুনে শুভ্রের মনে বিন্দুমাত্র খারাপ লাগেনি বা রাগ হয়নি, কিন্তু এখন ওর মনে এক গভীর বিষণ্ণতা আর শূন্যতা দানা বেঁধেছে। সারাদিন সবাই ওর খোঁজ নিতে এসেছে, অথচ যার জন্য শুভ্র চাতক পাখির মতো চেয়েছিল সেই মনোমোহিনী একটাবারও চোখের দেখা দিতে আসেনি। লোকে বলে ছেলেদের নাকি অভিমান থাকে না, কিন্তু শুভ্র আজ খুব অভিমান করেছে, প্রচণ্ড অভিমান। রাত যত বাড়ে শুভ্রের অস্থিরতাও তত পাল্লা দিয়ে বাড়তে থাকে। তার মনটা ছটফট করছে হৃদিকে একটাবার দেখার জন্য। সারাদিনের ওই নীরবতার দূরত্ব ও আর সহ্য করতে পারল না। অবশেষে শুভ্র নিজের ফোনটা হাতে নিল এবং হৃদির হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখল, আঘাত দিয়েছিস? তখন আঘাত লাগেনি, কিন্তু আঘাত তো এখন লাগছে। আজ সারাটা দিন তুই একটা বার আমার সামনে আসলি না, বড্ড লাগছে রে বুকে। মেসেজটা পাঠিয়ে শুভ্র অপলক
চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ও জানে হৃদি জেগে আছে, ওর মন বলছে হৃদিও এই মুহূর্তে ওর মতোই কোনো এক যন্ত্রণায় পুড়ছে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে আছে। আজ সারাদিনের অঝোর কান্নায় ওর চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। প্রচণ্ড ভয় আর গ্লানিতে ও একবারের জন্য শুভ্রের সামনে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারেনি। ও মনে মনে শুধু নিজেকে ধিক্কার দিচ্ছে, যে মুখ দিয়ে ও শুভ্রকে ভালোবাসে বলে দাবি করে, সেই মুখ নিয়ে ও কোন সাহসে গিয়ে দাঁড়াবে? কিভাবে পারল ও নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? হৃদির এই অন্তহীন দহনের মাঝেই বালিশের পাশে রাখা ফোনটা হঠাৎ টন টন করে বেজে উঠল। একরাশ অনিচ্ছা সত্ত্বেও হৃদি হাত বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। শুভ্রের প্রোফাইল পিকচার, শুভ্রের আইডি থেকে মেসেজ এসেছে। হৃদির বুকটা প্রচণ্ড জোরে ধক করে উঠল। ও কাঁপা কাঁপা হাতে তড়িঘড়ি করে লক খুলে মেসেজ অপশনে ঢুকল। শুভ্রের পাঠানো এই কয়েকটা লাইন পড়ার সাথে সাথে হৃদির চোখ দুটো আবার ছলছল করে উঠল। নিজেকে সাধারণ অপরাধী নয়, বরং এই পৃথিবীর চরম অপরাধী মনে হতে লাগলো ওর। শুভ্রের এই চাপা হাহাকার মেশানো শব্দগুলো হৃদির ভেতরের সবটুকু বাঁধ ভেঙে দিল। সে আর নিজেকে এক সেকেন্ডের জন্য সামলাতে পারল না। তীরের মতো বিছানা ছেড়ে উঠে গিয়ে সশব্দে দরজা খুলে দৌড় লাগালো শুভ্রের রুমের দিকে। সোজা রুমে ঢুকে পাগলের মতো চারপাশটা দেখল না, শুভ্র কোথাও নেই। এরপর ও হন্তদন্ত হয়ে ব্যালকনির দিকে ছুটল। ব্যালকনিতে পা রাখতেই ওর চোখের মনি স্থির হয়ে গেল। শুভ্র পকেটে দুই হাত ঢুকিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ঝাপসা আলোয় শুভ্রের সেই দীর্ঘ আর শান্ত অবয়বটা দেখা যাচ্ছে। শুভ্রকে এভাবে একদম সুস্থ আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি এক বুক বড় বড় নিঃশ্বাস ফেলল শান্তির। মনে হলো ওর বুকের ওপর চেপে থাকা হিমালয়ের সমান পাথরটা এক নিমেষে নেমে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সব জড়তা আর লজ্জা একপাশে সরিয়ে রেখে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা শুভ্রকে পেছন থেকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ও। ওর কান্নায় আজ সারা দিনের জমে থাকা সব যন্ত্রণা আর হাহাকার যেন এক লহমায় আছড়ে পড়ল শুভ্রের পিঠে। হৃদির আকস্মিক স্পর্শে শুভ্রের পুরো শরীর এক মুহূর্তের জন্য ঝাঁকুনি দিয়ে উঠল। ও অনুভব করল হৃদির চোখের নোনা জলে ওর টি শার্টের পেছনের অংশটুকু ভিজে পিঠের সাথে লেপটে যাচ্ছে। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। কান্নায় ভেঙে পড়া হৃদির বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে ও খুব শান্ত গলায় বলল, এভাবে কাঁদছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু হিক্কা তুলতে তুলতে নাসূচক মাথা নাড়ল। শুভ্র পুনরায় জিজ্ঞেস করল, তাহলে কাঁদছিস কেন? হৃদি এবারও নীরব। ওর চোখের পাপড়িগুলো জলে ভিজে একাকার হয়ে আছে। গাল বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। শুভ্র এবার দুই হাতে হৃদির মাথাটা সোজা করে ধরল। পরম মমতায় আঙুল দিয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে ধীর স্বরে বলল, ভয় পেয়েছিলি যদি আমার কিছু হয়ে যেত, তাই না? শুভ্রের এই মায়াবী কণ্ঠস্বর শুনে হৃদি নিজেকে আর সামলাতে পারল না। সব বাদ ভেঙে গেল ওর। ও এক ঝটকায় শুভ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, হ্যাঁ, আমাকে আপনি মাফ করে দিন। আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি ওই গন্ধে আপনার এত বড় সমস্যা হয়ে যাবে। বিশ্বাস করেন শুভ্র ভাই, আপনি যখন মাথা ঘুরে পড়ে গেলেন তখন মনে হয়েছিল আমার পুরো পৃথিবীটাই চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। মনে হয়েছিল ভেতর থেকে কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে মাফ করে দিন। শাস্তি হিসেবে যা ইচ্ছে করেন মারেন, বকেন, আমি সব মাথা পেতে নিব। তবু দয়া করে আমাকে মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। কখনো আপনার কথার অবাধ্য হব না। তবু আমি আপনাকে হারাতে পারবো না। অনেক ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। হৃদির গলার সেই হাহাকার আর ভালোবাসার আর্তনাদ রাতের
এই নিস্তব্ধতা ব্যালকনিতে এক অদ্ভুত মায়ার চাদর বিছিয়ে দিল। শুভ্র স্তব্ধ হয়ে শুনল হৃদির হৃদয়ের সবটুকু নিংড়ানো স্বীকারোক্তি। হৃদি যেন আজ ওর বুকের ভেতর মুখ লুকিয়ে নিজের পুরো অস্তিত্বটাই শুভ্রের হাতে সঁপে দিল। ও শুভ্রকে আরো শক্ত করে আঁকড়ে ধরল, যেন এই বাঁধন আলগা হলেই ও শুভ্রকে চিরতরে হারিয়ে ফেলবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির চুলে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে বলল, এত ভালোবাসিস বলেই তো সারাদিন আমার সামনে আসলি না। আমি বেঁচে আছি নাকি মো? বাকিটুকু শেষ করার আগে হৃদি আরো শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। ওর মুখ দিয়ে মরে যাওয়ার মতো শব্দটা শুনতে হৃদির বুকটা কেঁপে উঠল। ও আর যেন সহ্য করতে পারছে না, শুভ্রকে একদম নিজের পাঁজরের সাথে মিশিয়ে ফেলে আরো জোরে কেঁদে দিল ও। শুভ্র এক বুক তপ্ত শ্বাস ছেড়ে হৃদিকে নিজের দুই বাহুর ঘেরাটোপে বন্দি করে নিল। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, কান্না থামা হৃদি, আমার কিছু হয়নি, দেখ আমি একদম ঠিক আছি, তোর সামনেই দাঁড়িয়ে আছি। হৃদি তবুও কান্না থামালো না। ওর অবুঝ মন যেন শুভ্রের ওই নিথর হয়ে যাওয়ার দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না। ও সমানে কেঁদেই চলল। হৃদির এমন পাগলামি আর কান্নার তোড় দেখে শুভ্রের ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। ও হৃদির কানের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, সাধারণত কান্না দেখে মানুষের ইমোশনাল হওয়ার কথা, কিন্তু তোর এই কান্না দেখে আমার বাসর করার ইচ্ছে জাগছে। এখন বলতো আমি কি করি? শুভ্রের এমন হুট করে বলা নির্লজ্জ কথা শুনে হৃদির কান্নার বেগ মুহূর্তে থমকে গেল। ওর সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। কান্নায় ভেজা চোখ তুলেই ও থতমত খেয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখের সে গভীর আর নেশাতুর দৃষ্টি দেখে হৃদির গলার কাছে শব্দটা সব দলা পাকিয়ে গেল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হৃদি একদম থতমত খেয়ে কাঁপা গলায় বলল, বাসর মানে? শুভ্র হৃদিকে বাহুবন্ধনে আরো নিবিড় করে টেনে নিল। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন বাসর রাত কি তাও বোঝাতে হবে নাকি তোকে? করে বুঝিয়ে দেব নাকি? শুভ্রের এমন সরাসরি আর সাহসী কথায় হৃদি লজ্জা একদম লাল হতে লাগলো। ও ভাবতে পারেনি শুভ্র এতটা নির্লজ্জ হতে পারে। সাধারণত এত গম্ভীর কোনো মানুষের মুখে এমন কথা শুনলে মনে হবে লোকটা নিশ্চয়ই পাগল হয়েছে। হৃদির অবস্থাও ঠিক তাই। ও বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকে অস্ফুট স্বরে বলল, আপনি ঠিক আছেন তো? শরীর কি বেশি খারাপ আপনার? শুভ্র এবার হৃদির চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে বলল, হ্যাঁ আমি তো একদম ঠিক আছি। দেখতে পাচ্ছিস না কেন? তোর কি মনে হচ্ছে আমি অসুস্থ? আচ্ছা বিছানায় চল, বাসর করে বুঝিয়ে দেই আমি অসুস্থ নাকি সুস্থ। হৃদি লজ্জায় এবার একদম টকটকে আপেলের মতো হয়ে এলো। ওর বুকের ভেতরটা তখন ধকধক করছে। ও শুভ্রের বলিষ্ঠ বাহুর বন্ধন থেকে সারা পর বৃথা চেষ্টা করতে করতে মুখ লুকিয়ে বলল, সি কি নির্লজ্জ কথা আপনার। আপনি যে ভেতরে ভেতরে আমার নির্লজ্জ আমি আগে জানতাম না। শুভ্র হৃদির ছটফটানি দেখে হাতের বাঁধন আরো শক্ত করে নিল। ও হৃদির কানের লতি ছুঁয়ে গাঢ় স্বরে বলল, নির্লজ্জের কি দেখেছিস? একবার শুধু তোকে পুরোপুরি নিজের করে পেয়ে নেই, এরপর দেখবি এই শুভ্র কি জিনিস। এই যে নোনালি পাতা দিয়ে আমার এই দশা করার ফল, এটা অবশ্যই আমি সুদে আসলে তুলে নেব। শুধু একটু ওয়েট কর। আসসালামু আলাইকুম। আগামীকাল ভিডিও না আসার জন্য আমি দুঃখিত, একটু কাজে ঢাকা গিয়েছিলাম। আজকে থেকে নিয়মিত ভিডিও আসবে। আর যেহেতু গতকালকে ভিডিও আসেনি, তাই এই ভিডিওর রিচ একটু কমতে পারে। আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আবার এই ভিডিওটা আগের মতো পারফর্ম করবে। কি করবেন তো? আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।